এবং এই শহরে যতগুলো প্রশাসনের সাথে বা ছাত্রলীগের সাথে গন্ডগোলগুলো হয়েছে মূলত সেগুলো প্রত্যেকটা ফেস করতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। আমি ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্ট সহ সব মিলে 21টা মামলার আসামি হয়েছিলাম। এখন 5 তারিখের পরে ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার পরে আস্তে আস্তে মামলাগুলো উইথড্র হচ্ছে। 18 সালে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে 8 ফেব্রুয়ারি, আমাকে 6 ফেব্রুয়ারি বাসা থেকে গ্রেফতার করে আমাকে 4 দিন গুম করে রেখেছিল। ওদের ছেলেরা হয়তো সার্জেন্টের সামনে দিয়ে গাড়ি নিয়ে খুব বাবা নিয়ে গেছে, আমাদের ছেলেরা চোরের মতন ভাবে তখন পালিয়ে মোটরসাইকেলগুলো চালিয়ে বেড়েছে শহরে। আমার ছোট ভাই আমার জন্য বাসা থাকতে পারতেন না। আমার আম্মা হয়তো কাউকে দিয়ে বাসার বাইরে থেকে তালা লাগিয়ে দিত। সে গরমের ভিতরে ফ্যান না চালিয়ে রাত্রিবেলা রাত্রি যাপন করেছে। যে পুলিশ যদি বুঝতো এই বাসাতে মানুষ আছে তাহলে গেটটা ভেঙে হয়তো বাড়িঘর ভাঙচুর করবে বা খারাপ ব্যবহার করবে, সেই জন্য সে কাউকে দিয়ে বাড়ি থেকে তালা লাগিয়ে দিত এবং সে একা বাড়িতে থাকতো। আমার ছোট ভাই আমাকে না পেলে তাকে ধরে দিতে সে বাসা থাকতো। দর্শক আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য ফ্ল্যাশ টিভিতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী জ্যাকি। আজকে আমরা শুনবো জনাব আকবর আলী জ্যাকির কাছ থেকে 15 বছর কেমন ছিল, কিভাবে দিনগুলো কাটিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে? বর্তমানে আমাদের কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রোগ্রামগুলোকে নিয়েই আমরা আসলে ব্যস্ত আছি। আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, সেই শিক্ষার্থীদের মাঝে শহরে মাস্ক, পানি, শিক্ষা উপকরণ বিতরণ এই ধরনের প্রোগ্রামগুলো চলছে। পাশাপাশি আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি 30 দফার যে প্রোগ্রাম দিয়েছে সেই 30 দফা আমরা রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই যে 36 দিনের যে একটা আন্দোলন গেল, 1 বছর হয়ে যাচ্ছে, বর্ষপূর্তি পালনও হয়ে গেল, তো জানতে চাচ্ছি যে এই যে 36 দিনের যে একটা আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্রদলের একজন সভাপতি হিসাবে, নেতা হিসাবে আপনার কাছে অনুভূতি কেমন? না, বর্ষপূর্তি আসলে শুরু হয়েছে, এখনো 5 আগস্ট আমাদের বর্ষপূর্তি হবে ফ্যাসিবাদ মুক্ত 1 বছর বাংলাদেশের। কিন্তু এই 36 দিনে বাংলাদেশের বিশেষ করে 16 তারিখের পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীর উপর যে অন্যায়, অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে তা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে কোনো ছাত্র সংগঠনকে আমার মনে হয় এরকম কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়নি। বিশেষ করে 16 তারিখের পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি স্তরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী কাউকে ফ্যাসিস্ট সরকার বাদ দেয়নি অত্যাচার থেকে। প্রত্যেকে ঘর ছাড়া ছিল, পরিবার ছাড়া ছিল, অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী। জুলাই আন্দোলনে আপনার এই ভূমিকা কেমন ছিল? জুলাই আন্দোলনে প্রথমে আমাদের কাছে যে ইনস্ট্রাকশনটা ছিল যে আমরা যেন দলীয় ব্যানারে প্রোগ্রামগুলোতে না যাই, আমরাও সাধারণ ছাত্রদের মতো তাদের সাথে মিশে গিয়ে প্রোগ্রামগুলো করি। কিন্তু আমরা সেভাবে করে জুলাই প্রথম থেকে প্রোগ্রামগুলো করি। রাজশাহী শহরে এই যা কিছু আন্দোলন হয়েছে, এখানে 2 জন শহীদ হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের আলী রায়হান এবং সাকিব আঞ্জুম, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বলতে চাই। এবং অনেক ভাই আমাদের ছাত্রদলের বিশেষ করে অনেক ভাই বুলেট বিদ্ধ হয়েছে, অনেকে হামলার শিকার হয়েছে, অনেকে পঙ্গুও হয়েছে। 16 তারিখ থেকেই রাজশাহীর রাজপথে সাধারণ ছাত্রদের সাথে মিশেই আমরা তাদের সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং এই শহরে যতগুলো প্রশাসনের সাথে বা ছাত্রলীগের সাথে গন্ডগোলগুলো হয়েছে মূলত সেগুলো প্রত্যেকটা ফেস করতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। আপনার এই শহরে যে সমস্ত ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো যাচাই বাছাই করলে দেখতে পারবেন রাজশাহী মহানগরীতে, রাজশাহী শহরে অর্থাৎ যেটা হয়েছে সেই আন্দোলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে আমি মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলাম। আমরা বিশেষ করে 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ
তারপরে 3, 4 এবং 5 তারিখ আমরা সর্বোচ্চটুকু আমরা আমাদের জায়গাতে ভূমিকা রাখার চেষ্টা করেছি। এই 15 বছর, দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামল আমরা পেয়েছি। এই শাসনামলে আমরা দেখেছি অনেক বিএনপির পরিবার নির্যাতিত। যেহেতু ছাত্র রাজনীতির সাথে এখনো জড়িত আছেন, যুদ্ধটা অনেক লম্বা ছিল, জানতে চাই এই 15 বছর কেমন ছিল? আসলে 15টা বছর আমি 2006 সালে এসএসসি পরীক্ষা পাশ করার পর থেকে আমি রাজনীতির সাথে জড়িত, সরাসরি ছাত্র রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত। আমি এই 15টা বছর কিন্তু আসলে সংখ্যায় 15 হলো, দিনগুলো অনেক বহুদিন পার করেছি আমরা। প্রতিটা দিন এক একটা দিন আমাদের কাছে একটা দিন আর একটা দিনের থেকে কষ্টের ছিল। তো আমি পরিবারের বড় সন্তান, আমার বাবা মারা গেছে আমি যখন ক্লাস 4-এ উঠি, তখন আমরা 2 ভাই সংগঠন করতে যে অনেক চড়ে উতরে পার করতে হয়েছে, পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক লাঞ্ছনার শিকার করতে। অনেকে বলেছে রাজনীতি ছেড়ে দাও, পলিটিক্স করার দরকার নাই, বাংলাদেশের যে প্রেক্ষাপট, গুম খুনের রাজনীতি, এইসবের ভিতরে জড়িত থাকার দরকার নাই। তারপর আসলে দেশাত্মবোধের জায়গা থেকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সেখান থেকে আসলে আমাদের রাজনীতিতে থাকা। তো এই 15 বছরে আওয়ামী লীগের সাথে যুদ্ধ কেমন ছিল? আমাদের, আপনারা জানেন যে এই উত্তরাঞ্চল তথা রাজশাহী অঞ্চল হলো বিএনপির একটা দুর্গ। এখানকার মাটি আসলে বিএনপির ঘাঁটি সবাই বলে, কিন্তু বাস্তবে এখানে কখনোই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে পারেনি। বারবার এখানে এই অঞ্চলের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে। সে ধারাবাহিকতা এই অঞ্চলে কোনো আওয়ামী লীগ ছিল না। 2008 সালের পরে কিছু তারা আওয়ামী লীগ হয়েছে, কিন্তু এই শহরে আমাদের সাথে তাদের খুব বেশি সামনাসামনি গন্ডগোল এরকম হয়নি। তো যেটুকটা হয়েছে আমাদের সাথে প্রশাসনের হয়েছে। আর আওয়ামী লীগের সাথে যে কয়টা হয়েছে সে কয়টাতে বেশ কিছু, আমরা যখন কলেজে পড়ি সিটি কলেজে বেশ কয়েকটা গন্ডগোল হয়েছে, 0 পয়েন্ট কেন্দ্রিক একটা গন্ডগোল হয়েছে। তবে আমাদের সাথে ম্যাক্সিমামই, যেহেতু আমরা বিএনপির সংখ্যা বেশি, তাদের সংখ্যা এই শহরে কিছুটা কম ছিল, এটা সত্যি কথা, দিন শেষে সবাইকে স্বীকার করা লাগবে। তা আমাদের সাথে প্রশাসনের গন্ডগোলটাই বেশি হতো। মামলা খেয়েছেন কতদিন? আমি ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্ট সহ সব মিলে 21টা মামলার আসামি হয়েছিলাম। এখন 5 তারিখের পরে ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার পরে আস্তে আস্তে মামলাগুলো উইথড্র হচ্ছে। তো আমি 2বার কারাবরণ করেছিলাম। 18 সালে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে 8 ফেব্রুয়ারি, আমাকে 6 ফেব্রুয়ারি বাসা থেকে গ্রেফতার করে আমাকে 4 দিন গুম করে রেখেছিল। আমার পরিবারও জানতো না আমি কোথায় আছি। আমি আমার অন্য লোকের খাবার বাসা থেকে যখন আসতো ডিবি অফিসে, সেখান থেকে আমাকে খাবার দেওয়া হতো, সেই খাবারটুকু আমি খেয়ে আসলে তখন কাস্টডিতে দিন যাপনগুলো করেছি। তারপরে সে সময় এত লোক অ্যারেস্ট হয়েছিল যে আমাদেরকে ইলিশ ফাইল বলা হতো, যে আপনি স্বাভাবিকভাবে ঘুমাতে পারবেন না, আপনাকে যে কোনো ডান দিকে অথবা বাম দিকে কাছে আপনাকে ঘুমিয়ে রাত যাপন করা লাগবে। এবং জেলখানাতে আমাদের এখানে 1600 সম্ভবত ধারণ ক্ষমতা কয়েদি বা আসামি, কিন্তু সেখানে তখন 3400-3500 মতন আসামি ছিল। এত কষ্ট আমরা জেলখানাতে কাটিয়েছি। আর 15 বছরে যেটা বলছিলেন, অনেক আসলে অনেক কষ্টের কথা, অনেক কথা মনে পড়ে, অনেক স্মৃতি আসলে আসে। আমরা কলেজ জীবন থেকে রাজনীতি করেছি। আপনারা জানেন উত্তরাঞ্চল প্রচন্ড তাপদাহ চলে, এখানে প্রচুর গরম, হয়তো এমন গরম দেশে প্রচন্ড গরম, তারপরেও সবাইকে বুঝিয়ে শুনে। আর তখন যে হামলা মামলা অত্যাচার চলেছে, সেখান থেকে কর্মীদেরকে নিয়ে আসলে আমরা যে পার্টিটাকে দাঁড় করে রেখেছি, এটা আমাদের জন্য তখন আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ব্যাপার ছিল। সংগঠনটা 15 বছর ধরে রাখা, এইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ছেলেদের বন্ধুরা যখন ওইখানে, তো আসলে আমাদের ছেলেরা যখন আমাদের দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত থাকে রাজপথে, তখন তাদেরই সহকর্মীরা বা তাদের সহযোদ্ধারা যারা অন্য সংগঠন করতো, তখনকার সরকার দলীয় ছাত্র সংগঠন করতো, তারা দেখা যাচ্ছে বিন্দাস লাইফ লিড করেছে, তারা তাদের মতন ভাবে এনজয় করেছে জীবনটা। কিন্তু আমাদের ভাইরা, আমাদের ছাত্র দলের সহকর্মী সহযোদ্ধারা তখন হয়তো পুলিশের ভয়ে আত্মগোপনে ছিল, রাত্রিবেলা ফেরারি জীবনযাপন করেছে, অনেক কষ্টে জীবনযাপন করেছে। আমাদের ছেলেরা, ওদের ছেলেরা হয়তো সার্জেন্টের সামনে দিয়ে গাড়ি নিয়ে খুব বাবা নিয়ে গেছে, আমাদের ছেলেরা চোরের মতন ভাবে তখন পালিয়ে মোটরসাইকেলগুলো চালিয়ে বেড়েছে শহরে। এভাবে করে দিনগুলো যাপন করেছে। আবার আমরা দেখেছি, আমি বাস্তবের প্রমাণ, যে ঈদের সময় আমাদের ছাত্র দলের ছেলেরা বিভিন্ন শোরুমে জব করে তারা সময় পার করেছে মাসব্যাপী। যে না, রমজান মাসে ঈদকে কেন্দ্র করে তাদের ঈদের কিছু সুবিধা লাগার জন্য
এভাবেও ছাত্রলীগ ছিল না, পার করেছে সময়, আমি নিজে দেখেছি। এই 15 বছরে এমন কোন স্মৃতি মনে পড়ে যে এখনো এই কষ্টের মতো কষ্ট দেয়? এর থেকে বেশি কষ্ট দেয় না। আসলে যখন বেগম খালেদা জিয়ার কথা মনে করি, তারেক রহমান সাহেবের কথা মনে করি, তখন এই কষ্টগুলোকে আমাদের কাছে কোনো কষ্ট মনে হয় না। তখন মনে হয় যে না, আমার থেকে তাদের কষ্টটা অনেক বেশি। আপনি বলেছিলেন যে ফ্যামিলির কথা, তো সেই জায়গা থেকে ফ্যামিলি নিয়ে একটু কথা বলতে হয়। আপনার কারণে ফ্যামিলি নির্যাতনের শিকার ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই আমার কারণে। আমার ছোট ভাই আমার জন্য বাসা থাকতে পারতেন না। আমার আম্মা হয়তো কাউকে দিয়ে বাসার বাইরে থেকে তালা লাগিয়ে দিত। সে গরমের ভিতরে ফ্যান না চালিয়ে রাত্রিবেলা রাত্রি যাপন করেছে, যে পুলিশ যদি বুঝতো এই বাসাতে মানুষ আছে তাহলে গেটটা ভেঙে হয়তো বাড়িঘর ভাঙচুর করবে বা খারাপ ব্যবহার করবে, সেজন্য সে কাউকে দিয়ে বাড়ি থেকে তালা লাগিয়ে দিত এবং সে একা বাড়িতে থাকতো। আমার ছোট ভাই আমাকে না পেলে তাকে ধরে দিতে সে বাসায় থাকতো না। ফ্যামিলিকে কখনো অ্যারেস্ট করেছে কিনা? না, এরকমটা হয়নি, তবে আমি 2বার অ্যারেস্ট হয়েছে। সেই জায়গা থেকে 15 বছর পর নতুন বাংলাদেশ নতুন ভাবে দেখছেন, দেখব কেমন হবে আগামী রাজশাহী? আমরা অবশ্যই, আমার কাছে তৃপ্তির ব্যাপার যে আমি যখন ছাত্র দলের সভাপতি এই নগরীতে দায়িত্ব পালন করি, সংগঠন থেকে যখন আমাকে দায়িত্ব দেয়, তখন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকারের বিদায় হয়। এটা আমার জন্য আনন্দের এবং গৌরবের। আমি জানি না পার্টি আমাকে ভবিষ্যতে কিভাবে মূল্যায়ন করবে, তবে আমার আত্মতৃপ্তির ব্যাপার হলো আমি যখন দায়িত্ব ছিলাম তখন ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার বিদায় হয়েছে এবং এরকম একটা লজ্জাজনক বিদায় হয়েছে যে আপনারা জানেন একটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে জাতীয় মসজিদের খতিবও পালিয়েছে। এরকম ভাবে একটা ন্যাক্কারজনক পরিস্থিতিতে শেখ হাসিনার বিদায় হয়েছে। আর রাজশাহীবাসীর জন্য চাই, রাজশাহী হলো শিক্ষানগরী, সুখী নগরী। এই নগরীর মানুষ অনেক শান্ত এবং আরামপ্রিয়। তো এই নগরীতে যা কিছু উন্নয়ন হয়েছে সবকিছু বিএনপির হাত ধরেই হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে সমস্ত যারা মেয়রের দায়িত্ব, এমপির দায়িত্ব পালন করেছেন এই শহরে, তিনারাই এই শহরের উন্নয়ন করেছেন। তো আগামী দিনেও এই শহরের মানুষ, আমাদের বিশ্বাস, ধানের শীষকে ভোট দিয়ে তারা আবারও নির্বাচিত করবে এবং এই রাজশাহী শহরের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত করবে। এবং রাজশাহীতে বিএনপি থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হয়নি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমাদের প্রতি তার থেকে কয়েকশো গুণ বেশি অত্যাচার করেছে। যেমন এই শহরে যখন বিএনপির মেয়র ছিল, আওয়ামী লীগের বহুজনকে আমাদের চাকরি বাকরির ব্যবস্থা করে, যাদের প্রয়োজন ছিল, কিন্তু তাদের মেয়র আসার পরে একটা বিএনপি পরিবারকেও তারা চাকরির ব্যবস্থা করেনি। আসলে যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল তখন এই শহরে তাদের কোনো সিনিয়র নেতাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করলাম 8 সালে যখন আওয়ামী লীগ এই শহরে মেয়র এমপি হলো, তারা আমাদের এমন কোনো সিনিয়র নেতা না যাকে কারাগারে নেয়নি এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়নি এবং তাদেরকে একাধিকবার কারাগারে এবং দিনের পর দিন কারাগারে তাদেরকে দিন যাপন করতে হয়েছে। তো আসলে এই শহরের সুখী নগরী, শান্তি নগরী, শিক্ষা নগরী, তাদের গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলদি সিটি, সেই শহরের এই যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে নষ্ট করে গেছে আওয়ামী লীগ। তা আমরা চাই সকল ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল সবাই সমষ্টিগতভাবে এই শহরে সম্মিলিতভাবে আমরা সুখে শান্তিতে সমৃদ্ধভাবে সুখে শান্তিতে বসবাস করতে চাই। এটাই রাজশাহীবাসীর প্রতি আমাদের আহ্বান। রাজশাহীবাসীর জন্য কি বলবেন? রাজশাহীবাসীর জন্য যে আপনারা ধানের শীষে আবার ভোট দিবেন, আপনাদের প্রিয় মার্কা। রাজশাহীবাসী বারবার যে মার্কাটিকে বেছে নিয়েছে, সেই মার্কাটাকে দিয়ে রাজশাহীর যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারাকে আপনারা অব্যাহত রাখবেন। পাশাপাশি এই শিক্ষানগরী, শান্তির নগরী, সিল্কের নগরী রাজশাহীকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, ফ্ল্যাশ টিভির সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ যে আমার কাছ থেকে সারা বাংলাদেশে আমি একজন পার্টির ক্ষুদ্র কর্মী, আমার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম 15 বছরের গল্প নিয়ে, 15 বছরের নানা স্মৃতি নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আকবর আলী জ্যাকি। আমরা জনাব আকবর আলী জ্যাকির কথা শুনলাম, 15 বছরের গল্প, ফ্যামিলি নির্যাতনের গল্প, অত্যাচারের গল্প। প্রিয় দর্শক, জনাব আকবর আলী জ্যাকি আগামী তরুণ রাজনীতিবিদ কেমন হবে, তার এই কথাগুলো কেমন হয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।